তাহলে আমরা এখন পড়বো হলো লাইসোজোম। লাইসোজোম আসলে কি? লাইসো মনে রাখবা, লাইসো শব্দের অর্থ আমি তোমাদের বলছিলাম, লাইসো শব্দের অর্থ হলো ভেঙে ফেলা। লাইসো শব্দের অর্থ হলো ভেঙে ফেলা। ওকে, লাইসো শব্দের অর্থ হলো ভেঙে ফেলা। এবং সোম, সোম শব্দটা আসছে হলো সোমা থেকে। সোম শব্দটা আসছে হলো সোমা থেকে। সোমা মানে হলো দেহ, সোমা মানে হলো দেহ। তাহলে আমরা বলতে পারি লাইসোজোম হলো যেই দেহটা কি করে ভেঙে ফেলে। হ্যাঁ, যেই দেহটা আসলে কি করে, যে ছোট্ট যে জিনিসটা, এই জিনিসটা কি করবে, কাউকে ভেঙে ফেলতে সহায়তা করবে। আর আমরা বলতে পারি যে লাইসোজোম শব্দের অর্থ হলো, লাইসো মানে ভাঙা এবং সোম মানে দেহ। তাহলে আমরা লাইসোজোম কোষের মধ্যে কি কাজ করবে এটাই দেখব। এটা যদি একটা কোষ হয়, হুম। একসাথে সেটা মানুষ দেবো না। এটা হবে নাকি? লাইসোজোম। তার এই কোষটার মধ্যে এইটা ধর একটা লাইসোজোম। এই যে কোষটার মধ্যে ওই দিকে। এটার নাম কি বলবো আমরা? কোষটার মধ্যে এটার নাম হবে লাইসোজোম। এই লাইসোজোমটাকে যদি আমি ভাঙি, এই লাইসোজোমটার ভিতরে আমরা দেখবো ছোট 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 থাকবে। এই লাইসোজোমের ভিতরে দানাদার জিনিস থাকবে, ছোট 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 এরকম দানাদার জিনিস থাকবে। ওকে, এই লাইসোজোমটা কি করবে? এই লাইসোজোমটা হলো জীবাণুর হাত থেকে রক্ষা করবে আমাদেরকে। সে কি করবে? সে জীবাণুর হাত থেকে রক্ষা করবে। কোষের ভিতরে অনেক জীবাণু ঢুকে যাইতে পারে, সেই জীবাণুগুলো কোষকে কি করতে পারে? কোষকে মেরে ফেলতে পারে, বা কোষকে এমন আঘাত করলো, এমন আঘাত করলো যে কোষের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ডিএনএ এর যে জিন আছে, সেই জিনকেও কিন্তু চেঞ্জ করে ফেলতে পারে। কোষের যদি বাপু জিন চেঞ্জ হয়ে যায়, জিন যদি ডেভিয়েটেড হয়ে যায়, তাহলে ওই কোষ কিন্তু উল্টাপাল্টা বিহেভ করতে পারে। বাই চান্স ওই কোষ যদি উল্টাপাল্টা ভাবে বিভাজন হয়, তাহলে সেটা কি হবে? বিভাজন হলে সেটা দেখা যাচ্ছে যে এই কোষটা আস্তে 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 অত্যাধিক হারে বাড়তে থাকবে। তো অত্যাধিক হারে যখন বাড়তে থাকে, তখন ফার্স্ট স্টেজ গুলোতে আমরা সিম্পল যখন এটা বাড়তেছে বাট অত র্যাপিডলি না, তখন তাকে আমরা ধরে নিতে পারি এটা টিউমার। কিন্তু বা এটা যদি অত্যাধিক হারে বেড়ে যায়, তখন সেইটা কিন্তু হয়ে যাবে ক্যান্সার। তো আমরা যে ক্যান্সার বলি, এই ক্যান্সার আসলে কি? কোষের অস্বাভাবিক বৃদ্ধি বলা হয়। মনে রাখবা, যেমন আমি যদি বলি আমাদের জিহ্বার যে কোষগুলো আছে, জিহ্বার কোষগুলো 5 থেকে 6 7 দিন, 8 দিনের মধ্যে, 5 থেকে 8 দিনের মধ্যে মোটামুটি এগুলো রিপ্লেস হয়ে যায়। আমাদের লোহিত রক্তকণিকা 120 দিনের মধ্যে রিপ্লেস হয়। একটা লোহিত রক্তকণিকা আজ তৈরি হলো তো সে 120 দিন বাঁচবে। তাহলে আমাদের ক্ষেত্রে তারপর জিহ্বার যদি আমি উপরের সাথে স্বাদের যে স্বাদকরী কোষগুলো বলি, সেগুলো দেখা যাবে 5 থেকে 8 দিন থাকে, তারপরে সেগুলো আবার নতুন করে তৈরি হয়। এই যে প্রতিনিয়ত কোষ কি হচ্ছে, মরতেছে আবার তৈরি হচ্ছে। তাহলে যেগুলো একদম সিম্পলি মরে যাচ্ছে, সেগুলো যদি সিম্পলি না মরে, তাইলে কোষগুলো রয়ে যাবে। এবং নতুন করে যারা উৎপন্ন হয়, সেগুলো যদি অত্যাধিক হারে উৎপন্ন হয়, তাহলে সেগুলোও কি হবে? সেগুলো রয়ে যাবে। তাহলে ঘটনা তো দুই দিকে ঝামেলা হলো। এক, পৃথিবীতে জনসংখ্যা বাড়তেছে কিন্তু মরতেছে না। তাহলে বিষয়টা কিরকম? মরতেছে না আবার জনসংখ্যা বাড়তেছে, তার মানে বিশাল অ্যামাউন্টের কি হবে? মানুষ জমবে না? তাহলে এই বিশাল অ্যামাউন্টের মানুষ যখন জমবে, তখন কিন্তু অরাজকতা বেড়ে যাবে। তাহলে এই যে জিনিসটা, সেই কোষের ভিতরে, বডির ভিতরেও এরকম ঘটনাটা ঘটে। বডির ভিতরে কোষ কি হইতে হবে? কোষ কিছু যেগুলোর নির্দিষ্ট বয়স আছে, সেগুলো সেই ঠিক সময় মারা যাইতে হবে, এবং আবার নতুন করে কোষও তৈরি হইতে হবে। সবকিছু একটা নির্দিষ্ট ব্যালেন্সের মধ্যে থাকতে হবে। এই যে ব্যালেন্সটা করে, এই ব্যালেন্সটা করতে পারে সুন্দর মতো হলো কোষের ভিতরে থাকা যে ডিএনএ আছে, সেই ডিএনএ এর ভিতরে জিন গুলো এই ব্যালেন্সটা করতে পারে। এখন কোন জীবাণু এসে যদি ওই কোষের ভিতরে কি করবে, কোষের ভিতরে ডিএনএ যে জিন আছে, এই জিনকে যদি ঝামেলা করে ফেলে, জিনকে ডেভিয়েটেড করে ফেলে, তাহলে মিউটেট করে ফেলে, তাহলে দেখা যাবে যে এই কোষ আর ঠিক মতো কাজ করবে
না, কোষ যদি এইভাবে ঠিক মতো কাজ না করে, তাহলে আমাদের ক্ষেত্রে এই কোষগুলো অত্যাধিক হারে বৃদ্ধি হওয়া শুরু করবে। ফলে দেখা যাবে টিউমার টিউমার এরপরে ক্যান্সার সৃষ্টি হয়ে যাবে। তাহলে এইটা নিরূপণের জন্য কেউ নেই। আর এই যে জীবাণু এরকম উল্টাপাল্টা ঘটনা ঘটায় ফেলবে, তো এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোষের ভেতরেই কি আছে, কোষের ভেতরেই কি থাকে, কোষের ভেতরে লাইসোজোম আছে। এই যে লাইসোজোম কি করবে, বিভিন্ন জীবাণু এখানে আসলে লাইসোজোম এখানে কি করবে, লাইসোজোম এখানে একদম, এখানে দেখো, লাইসোজোম এখানে এই ভেঙে ফেলবে, তাদেরকে ভেঙে ফেলবে। তাহলে তাদেরকে মেরে ফেলবে। কিভাবে মেরে ফেলবে লাইসোজোম? এই লাইসোজোমের ভিতরে কিছু থলি থাকে, দেখো আমি কিছু থলি, এটা পুরোটা হলো লাইসোজোম। ওই লাইসোজোমটার ভিতরে কিছু থলি থাকে। এই থলিগুলোর মধ্যে অনেক এনজাইম থাকে। এই থলিগুলোর মধ্যে অনেক এনজাইম থাকে। এই এনজাইম গুলো কি করবে, এই জীবাণুটা আসার সাথে সাথে এই লাইসোজোমের এই প্যাকেটটা ভেঙে এখান থেকে কি হবে, এই থলি থেকে এই এনজাইম নিঃসৃত হবে। এই এনজাইম নিঃসৃত হয়ে এই জীবাণুটাকে কি করে ফেলবে, ওর জীবাণুর দেহটাকে একদম মেরে ফেলবে। মনে থাকবে, জীবাণুর দেহটা একদম কি হবে, মেরে ফেলবে। এখন প্রশ্ন হলো স্যার, এত এই এই যে এইখানের ভেতরটা যে থলিগুলো থাকে, এই থলিগুলোর মধ্যে খুব ভয়াবহ এনজাইম থাকে। এগুলো যদি এই কোনো মতে যদি স্যার এগুলো যদি কোষে বের হয়ে আসতে পারে, কোষ ধ্বংস হয়ে যাবে। তখন তাহলে স্যার কখনো কি বের হয়ে আসে না? হ্যাঁ আসে। যখন একটা কোষের নির্দিষ্ট বয়স থাকে, ওই বয়সের পরে ধরে নাও আমার মুখে টেস্ট বাড, আমি যেটা দিয়ে স্বাদ বুঝি, ধরে নাও আমি তিতা যেটা দিয়ে বুঝি, আমার জিহ্বার সে তিতা অংশের যে সেলগুলো আছে, সেই সেলগুলো কি হলো 8 দিন পরে নষ্ট হয়ে যাবে। মানে 8 দিন পরে নষ্ট হয়ে যাওয়ার জন্য অবশ্যই একটা কি হবে, জিন এটা একটা কি ভূমিকা রাখবে, বলবে ওর ওই সেলটাকে ভেঙে ফেলা। এখন আমার এই 8 দিন পরে সেলটা ভেঙে ফেলতে হলে অবশ্যই অবশ্যই একদম সাধারণ মৃত্যু হইতে হবে। আর সাধারণ মৃত্যু তার জীবাণু দিয়ে হবে না। তো ভেতরেই কেউ না কেউ আমার এই সেলের মৃত্যু ঘটাইতে হবে। তো এই লাইসোজোমের প্যাকেটটা তখন কি হবে, এই যে লাইসোজোমের যে আবরণ, এই দ্বিস্তরী ঝিল্লি থাকে, কোষ ঝিল্লি যেমন দুই স্তরী, এই লাইসোজোম এরকম দুই স্তরী ঝিল্লি গা দিয়ে থাকে। তখন এই ঝিল্লিটা কি হয়ে যায়, ভেঙে যায়। ভেঙে গিয়ে এর ভেতরে সমস্ত এনজাইম বের হয়ে যায়। আর এই এনজাইম গুলো এত ভয়াবহ যে সেলের সবকিছু ধ্বংস করে ফেলবে। তো আস্তে সেলটা ধ্বংস হয়ে যায়। তার মানে স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে, কোষের স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে লাইসোজোম সুন্দর মতো তার প্যাকেটটা ভেঙে এনজাইম গুলো নিঃসরণ করে, তখন কোষটা মৃত্যু হয়ে যায়, স্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যায়। পরে তো আবার কোষ তৈরি হবে, কারণ মনে রাখবা যে কোষগুলো স্বাভাবিক মৃত্যু হয়, পেছনে পেছনে তার আবার সুন্দর মতো নতুন কোষও তৈরি হয়। তাহলে এইখানেও ক্ষেত্রে লাইসোজোম তাহলে কোষের স্বাভাবিক মৃত্যু। এই কোষের স্বাভাবিক মৃত্যুটাকে বলা হয় হলো অ্যাপোপ্টোসিস। কি বলা হয়? অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস মানে হলো স্বাভাবিক মৃত্যু আর কি। কোষের স্বাভাবিক মৃত্যুকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। অর্থাৎ নির্দিষ্ট বয়সের পরে সে যদি মারা যায়, তাহলে আমরা এটা বলতে পারি তার কিন্তু অ্যাপোপ্টোসিস হয়ে কোষটা মারা গেছে। এরপর এখন তাহলে জীবাণু ধ্বংস করার দায়িত্ব এর, আবার কোষের স্বাভাবিক মৃত্যুর জন্য দায়িত্ব এর। আবার এর মধ্যে যেই পরিমাণ এনজাইম থাকে, ভয়াবহ লেভেলের প্রায় 70-72 ধরনের এনজাইম থাকে, সেই এনজাইম গুলো যদি কোনো মতে বের হয়ে যায়, তাহলে কোষের হঠাৎ করে মৃত্যু হয়ে যেতে পারে। যদিও আমরা যেটা চাই না, তারপর মৃত্যু হয়ে যেতে পারে। তাই এর ভিতরে 2 লেয়ারের প্রতিরক্ষা স্তর আছে। এই 2 লেয়ারটা কেমন, কোষ ঝিল্লি যেভাবে তৈরি হয়, সেম লাইসোজোমের যে ঝিল্লি থাকে, সেটাও সেম লেয়ার দিয়ে তৈরি হয়। এখন প্রশ্ন হলো স্যার, আচ্ছা জীবাণু আসলো বুঝলাম, তার জীবাণু আসলে সে জীবাণুকে ভাঙবে, এমন কি ঘটনা ঘটে না, যে বডির মধ্যে এমন কি ঘটনা ঘটে না যে লাইসোজোম অটোমেটিক ভেঙে গিয়ে কোষ নষ্ট করে ফেলবে? হ্যাঁ, এমন ঘটনা ঘটে। আমাদের দেহের মধ্যে যখন অক্সিজেনের অভাব হয়, অক্সিজেনের অভাব হইতে পারে বিভিন্ন কারণে, আমাদের দেহের অক্সিজেন অভাব হতে পারে। অক্সিজেন অভাব কেমন, একটা ছোট্ট উদাহরণ যদি দেই, ধরে নাও আমার এইখানে কি হলো, আমার এখানে অনেকগুলো কোষ আছে, আমার এই হাতের এখানে অনেকগুলো কোষ আছে। এখন এই কোষ পর্যন্ত অক্সিজেন পৌঁছায় হলো রক্ত নালিকার মধ্যে দিয়ে সুন্দর মতো। আচ্ছা আমি এই হাতের কোষ বাদ দিলাম, আমার এই হার্ট আছে, হার্ট, এই হার্টটার মধ্যে, হার্টটা প্রতিনিয়ত আমার জন্মের পর থেকে এই যে মায়ের দেহের মধ্যে থেকে এখন পর্যন্ত আমার একদম হার্টটা সবসময় পাম্পিং 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 হয়ে আসছে। তার মানে এর ভিতর হার্টের সেল গুলো সব সময় কাজ করতেছে।
আর হার্টের সেলগুলো যদি সবসময় কাজ করে, তাহলে হার্টের সেলের মধ্যে সবসময় অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। কারণ আমরা জানি অক্সিজেন দিয়ে শ্বসন করে তারা শক্তি উৎপন্ন করে, তাহলে সবসময় তার অক্সিজেন প্রয়োজন হয়। এই যে অক্সিজেনটা দেয়, অক্সিজেনটা আসলে ফুসফুস থেকে এসে আমি যখন নাক দিয়ে শ্বাসটা নেই, শ্বাসটা তারপর ঢুকে ফুসফুসে, ফুসফুস থেকে সেটা রক্তনালিকা হয়ে সারা দেহে ছড়িয়ে যায়, তারপরে কোষ পর্যন্ত চলে যায়। কারণ রক্তনালিকা হয়ে আমার অক্সিজেনটা এখানে আসে, এই অক্সিজেনটা এসে এইটার ভিতরে তারপরে কোষের ভিতরে ঢুকে। এখন যদি আমার কোনো মতে আমি খাবার দাবার এমন খাইছি, ইচ্ছা মতো চর্বিযুক্ত খাবার খাই, যা ইচ্ছা তা খাই, তারপরে ঘুমের কোনো ঠিক নেই, তারপর রাত জেগে মোবাইল দেখি, তারপর দেখা যাচ্ছে একদম রাতে দেরিতে ঘুমাই, দিনে অনেক দেরিতে উঠি, এইরকম উল্টা পাল্টা আমার স্বভাবের কারণে আমার বডির মধ্যে স্থূলতা হয়। অর্থাৎ আমার বডির মধ্যে চর্বির পরিমাণ এখানে ধরো বেড়ে যায়। চর্বির পরিমাণ বেড়ে গিয়ে আমার এই হার্টের রক্তনালীটা ব্লক হয়ে গেল। হার্টের রক্তনালিকাটা যদি ব্লক হয়ে যায়, তাহলে এখান থেকে রক্ত আর এদিকে ঢুকতে পারে না। রক্তের সাথে সাথে খাবারও আছে, রক্তের সাথে সাথে অক্সিজেনও যায়। তাহলে অক্সিজেনটা যখন এখানে পৌঁছাতে না পারে, তখন দেখা যাবে যে এই জায়গাগুলো, এই কোষগুলোর ভেতরে যেই কি আছে, যে এটার নাম কি বলো, এটার নাম কি, যে লাইসোজোম আছে, সেই লাইসোজোমের এই পর্দাগুলো কি হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, মানে ভেঙে যায়। লাইসোজোমের এই পর্দাগুলো যখন ভেঙে যায়, তখনই কিন্তু এখান থেকে কি বেড়ে যাবে, এইখান থেকে, এই লাইসোজোম থেকে এই লাইসোজোমটা ফেটে গিয়ে এখানে সমস্ত এনজাইম গুলো বের হয়ে যাবে। এনজাইম গুলো যখন বের হয়ে যাবে, তখন এই কোষটা ধ্বংস হয়ে যাবে। তাহলে এইভাবে এই কোষ রক্তনালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেখা যাবে যে একদম এইখানে এই অনেকগুলো সেল এখানে ধ্বংস হয়ে যাবে। আর সেল যখন ধ্বংস হয়ে যাবে, তখন এটা পাম্প করতে পারবে না, তাহলে যে পাম্পটা বন্ধ হয়ে যাবে। এই যে পাম্পটা যদি বন্ধ হয়ে যায়, হার্ট যদি 1 সেকেন্ডের জন্য পাম্প করা বন্ধ হয়ে যায় স্যার, তাহলে মানুষটা মারা যাবে। এইভাবে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যায়। তোমরা কি বুঝছো আমার এই কথাটা সবটা? তাই বিজয় বলো। বিজয় জি স্যার। বলো, বুঝছো কিনা? বুঝছি স্যার। ফাহিম, জি স্যার বুঝছি। ইমরান, হ্যাঁ বুঝছি স্যার। তুমি তো ছিলা না, তুমি তো বারবার বেরিয়ে যাচ্ছ, তুমি কোন পর্যন্ত বুঝছো সেটা বলো। বোঝানোর পরে এরকম আসা যাওয়া করতেছে যে নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, সমস্যা নাই, তুমি আমি রেকর্ডটা দিয়ে দিব, হ্যাঁ, আমি তো রেকর্ড সাথে সাথে দিয়ে দিই। রেকর্ডটা একবার দেখে নিবা, আমার কথাটা শুধু মনোযোগ দিয়ে শুনবা, তাহলেই হবে। তাহলে তুমি এইটুকু বুঝছো তো, তার এইটুকু তো বোঝাই যাচ্ছে যে অক্সিজেনের অভাব হলে লাইসোজোমের পর্দাটা ফেটে যাবে। তাহলে যদি হৃৎপিণ্ডের কোষগুলোর মধ্যে অক্সিজেন অভাব হয়, কোনো মতো যদি ব্লক হয়ে যায়, হার্টটা ব্লক হয়ে যায়, এটা ব্লক হয়ে যায় চর্বি টর্বি খাওয়ার ফলে, তাহলে দেখা যাবে যে এই রক্ত দিয়ে তো অক্সিজেন যায়, অক্সিজেনটা কোষ আর পাবে না। তাহলে কোষের ভিতরে অক্সিজেন যখন না পাবে, কোষের লাইসোজোমের এই পর্দাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোষের লাইসোজোমের পর্দা যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন এই লাইসোজোমটার ভেতরে অনেক আত্মঘাতী যে ভয়াবহ 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 এনজাইম গুলো আছে, সেই এনজাইম গুলো আসলে বের হয়ে আসবে, তখন সেলটা ধ্বংস হবে। এইভাবে যদি একটা হার্টের সেল ধ্বংস হইতে থাকে, হার্ট পাম্প করা বন্ধ করে দিয়ে লোকটা মারা যাবে। এইভাবেই আসলে মৃত্যু হয় হার্ট অ্যাটাকের মানুষের। হ্যাঁ, মানুষের মধ্যে হার্ট অ্যাটাক এভাবে মৃত্যু হতে পারে। তাই এই যে জিনিসগুলো বললাম, এগুলো সব লাইসোজোমের জন্য বললাম। এই ছিল আমাদের ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ক্ষেত্রে কথাবার্তা। এগুলো সব ছিল ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর ক্ষেত্রে। তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে সর্বপ্রথম তোমরা পড়ছো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার পরে পড়ছো প্লাস্টিড, প্লাস্টিডের পরে পড়ছো হলো কি গোলজি বস্তু, গোলজি বস্তুর পরে পড়ছো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপরে কোষ গহ্বর, এরপরে লাইসোজোম। এখন আমরা পড়বো হলো ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে একটা সেলের মধ্যে এখন আমরা দেখবো ঝিল্লিবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, সেগুলো কেমন হয়।
এখন দেখো আমরা এখন সাইটোকঙ্কাল পড়বো। সাইটোকঙ্কালের ক্ষেত্রে যেটা দেখবো সেটা হলো, এইখানে দেখো সাইটোকঙ্কালের ক্ষেত্রে দেখো এইটা হলো সাইটোকঙ্কাল, ওকে। এইটা হলো সাইটোকঙ্কাল। এই যে সাইটোকঙ্কাল মানে কি স্যার? সাইটো শব্দের অর্থ লিখে ফেলো, হ্যাঁ, লিখে ফেলো। সাইটো শব্দের অর্থ কোষ, আর কঙ্কাল তো হলো স্যার কাঠামো দেয়, কোনো বস্তুর কাঠামো দেয়। কঙ্কাল কোনো প্রাণীর কাঠামো দেয়, কোনো জীবের কাঠামো দেয়। যেমন আমার যদি কঙ্কালটা না থাকতো তাহলে জোকের মতো আমার পুরো একটা মাংসের স্তূপ নিচে গিয়ে একদম পড়ে থাকতো, হ্যাঁ। কিন্তু আমার এই মাংসের স্তূপটা, পেশির স্তূপ, এই পেশি টেশি সব মিলিয়ে মাংসগুলো সবটা সুন্দর মতো দাঁড়িয়ে একটা কাঠামো দিয়ে দিচ্ছে আমাকে, হ্যাঁ। তাহলে এইটাই হলো আমার কাঠামো দিল আমার কঙ্কাল। তাহলে কোষেরও একটা কাঠামো তৈরি করতে হবে। এই কোষের কাঠামো তৈরি করে হলো সাইটোকঙ্কাল। তার মানে যদি কখনো জিজ্ঞেস করা হয় কোষেরও কি কঙ্কাল আছে, হ্যাঁ স্যার, কোষেরও কঙ্কাল আছে। সেই কঙ্কালের নাম হলো সাইটোকঙ্কাল। কারণ সাইটো শব্দের অর্থ হলো কোষ, স্কেলেটন মানে হলো কঙ্কাল। তাইলে কোষের যে কঙ্কাল থাকে তাকে বলা হয় সাইটো স্কেলেটন বা সাইটো কঙ্কাল। এই যে সাইটো কঙ্কাল থাকে, তোমরা একটু দেখো তো, একদম দেখো তো এখানে কি দিছে। একেবারে মনে হচ্ছে যে আমরা যেমন আমাদের হাড্ডি গুড্ডি যেভাবে একসাথে হয়ে মিশে গিয়ে তৈরি করে ফেলে, এইখানেও সাইটো কঙ্কালটা কি তৈরি করছে দেখো তো। একদম হাড্ডি গুড্ডি মনে হচ্ছে মিশে গিয়ে একটা কোষের মতো, একটা দেহের মতো তৈরি করছে না? আসলে এই জিনিসটা কি বলা হয়? সাইটো কঙ্কাল, বা এটা কি বলা হয়? কোষের কঙ্কাল। তাহলে আমরা একটু দেখি তো কোষের কঙ্কালটা আসলে কিভাবে আমাদের বই অনুযায়ী এই চিত্র ব্যাখ্যা করতে পারে। একটু মনোযোগ দাও, হ্যাঁ। এখানে একটু খেয়াল রাখতে হবে যে এটা কি হতে পারে। আমরা যদি বলি, এইখানে দেখো তো, কোষ ঝিল্লি, তাহলে একটা কোষের ক্ষেত্রে একটা যদি কোষ বলি যে এটা কোষ, হ্যাঁ, এই পুরোটা এটা একটা কোষ, এটা একটা কোষ। এই কোষ ঝিল্লি, এটা হলো কোষ ঝিল্লি, এইটা হলো কোষ ঝিল্লি। এই কোষের পরে এই কোষ ঝিল্লি দিয়ে আমি যদি এখন কোষ ঝিল্লি অতিক্রম করে এবার ভিতরে ঢুকি, কোষ ঝিল্লি অতিক্রম করে যখন ভিতরে ঢুকবো তখন কোষের ভেতরে সর্বপ্রথম আমরা পাবো হলো সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম যখন দেখবো, এই সাইটোপ্লাজমটা, যে এই সাইটোপ্লাজমটা যখন যখন দেখবো বুঝবো যে এই সাইটোপ্লাজমটা আসলেই সত্যি 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 একটা সাইটোকঙ্কালের উপর দাঁড়ায় আছে। সাইটোকঙ্কালের উপর দাঁড়ায় আছে, তাই আমরা সর্বপ্রথম বলি যে কোষ ঝিল্লির পরে যদি ঢুকে যাই তখন আমরা সর্বপ্রথম দেখি হলো সাইটোকঙ্কাল বা কোষের কঙ্কাল দেখি। কারণ হলো কি, কোষের কঙ্কালটা উপরই আলটিমেটলি সাইটোপ্লাজমটা দাঁড়িয়ে থাকে। তাহলে এইটা কি হয়ে যায়? এই যে কোষের কঙ্কালটা তৈরি হলো, কোষের কঙ্কালটা তুমি যদি না বুঝো আমি একটু কথা বলি, যে আমি যদি বলি এই কোষটা তৈরি হয়েছে কিভাবে, এই ভেতরে এই জিনিসগুলো তো জমে যায় না। প্রশ্ন হলো স্যার, ভেতরে জিনিসগুলো জমে এরকম ছোট্ট একটা স্তূপ হয়ে যেতে পারতো, এটা সুন্দর একটা স্তূপ হয়ে যেতে পারতো, কিন্তু সেটা না হয় এটা কত সুন্দর এইভাবেই কাঠামো বারবার দাঁড়া করে বলেন, সবসময় এইভাবে বলেন এই দাঁড়ায় আছে। তার মানে আমরা বলতে পারি মনে হচ্ছে যে এইদিকে 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 এমন ভাবে কেউ একজন কি দিয়ে দিছে, একদম এই ধরো বাঁশের বেড়ার মতো করে, আমরা যেমন বাঁশের যে কাঠামো দিতে মনে হচ্ছে এইভাবে কেউ দিয়ে রাখছে, হ্যাঁ। সত্যি সত্যি এরকম ঘটনা ঘটায় রাখছে কে? এই যে ঘটনা ঘটায় রাখছে এটার নাম বলা হয় সাইটোকঙ্কাল বা কোষ কঙ্কাল। এই কোষ কঙ্কালের মধ্যে কি হতে পারে? এগুলো দেখো তো, আমি এরকম দড়ির মতো দিছি না? তাহলে এরকম দড়ি থাকে, এরকম অসংখ্য দড়ি থাকে। এই দড়িগুলো ছোট হইতে পারে, বড় হইতে পারে, চিকন হইতে পারে, মোটা হইতে পারে, ওকে। এইভাবে একটা জাল তৈরি হয়েছে না? তার মানে আমরা বলতে পারি একটা কোষের মধ্যে অসংখ্য দড়ির মতো ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং সেই দড়ি চিকন মোটা হতে পারে এবং একটা জালের মতো তৈরি করতে, এটার নামই হলো সাইটোকঙ্কাল বা কোষ কঙ্কাল বলা হয়। তাহলে এই যে কোষ কঙ্কালটা তৈরি হলো, এই কোষ কঙ্কাল ভেতর থেকে আসলে কোষটাকে সুন্দর মতো ধরে থাকে। না হলে এগুলো যদি না থাকতো তাহলে দেখা যেত কোষটা একটা স্তূপের মতো হয়ে গেছিল, এরকম একটা স্তূপের মতো হয়ে যেত, ওকে। তাই আমরা বলতে পারি এই কোষ কঙ্কালই আসলে কি করছে, এই কোষটাকে ভেতর থেকে ধরে রেখেছে। ব্যাপারটা এইরকম। এরপর আসলো, এখন প্রশ্ন হলো স্যার, এই কোষ কঙ্কাল গুলো আসলে, এই যে দড়িগুলো কি দিয়ে তৈরি? দড়িগুলো আসলে কি দিয়ে তৈরি? এই দড়িগুলোকে বলা হয় মাইক্রোফিলামেন্ট। মাইক্রো মানে ক্ষুদ্র, ফিলামেন্ট মানে দড়ির মতো জিনিসে, যেটা ক্ষুদ্র সুতার মতো। মানে মাইক্রোফিলামেন্ট তৈরি করে, এবং এই মাইক্রোফিলামেন্ট তারপরে তৈরি হয় কি মাইক্রোটিউবিউল। টিউব হলো টিউব, টিউব মানে হলো কি, টিউব তো একটা ছোট, ধরো টিউবের মতো একটা কি থাকবে, এটা আমি যদি বলি একটা পাইপের মতো, এই পাইপ। কিন্তু টিউবিউল আরো ক্ষুদ্র, ওই পাইপ থেকে আরো ছোট পাইপ।
তাহলে এরকম মাইক্রোফিলামেন্ট মানে দড়ি 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 ছোট 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 দড়ি দিয়ে দড়ি দিয়ে দড়ি দিয়ে দড়ি দিয়ে একটা কাঠামো তৈরি হয়। সেই কাঠামোটা সুন্দর ছোট্ট একটা মাইক্রো ফিলামেন্টের মতো তৈরি করে ফেলে। তাহলে আমি যদি বলি আমার যে আরএফএল পাইপ গুলো দেখি আমরা পাইপ, এই পাইপ গুলো যেমন বাসার পাইপ গুলো আমরা ইউজ করি, সেই পাইপ গুলো আসলে কি দিয়ে তৈরি হয়? প্লাস্টিক দিয়ে তৈরি হয়, তারপরে ভেতরে ফাঁপা থাকে। সেম ভাবে আমাদের ক্ষেত্রে পাইপ গুলো আমরা দেখি বাইরে প্লাস্টিক দিয়ে তৈরি, কিন্তু কোষের ক্ষেত্রে যে এই এই জিনিসগুলো এগুলো তৈরি হয়েছে ফিলামেন্ট সুতার মতো, এইগুলো আসলে একটা পাইপের মতো করে তৈরি করে ফেলে। ওই পাইপ গুলো হয় হলো কি দিয়ে তৈরি? এরকম ফিলামেন্ট দিয়ে তৈরি, মাইক্রো ফিলামেন্ট দিয়ে তৈরি, বুঝছো? তো এই ফিলামেন্ট ফিলামেন্ট সুতার মতো করতে তৈরি। তাহলে আমাদের ক্ষেত্রে যেমন আমরা একটা পাইপ যদি দেখি, সেই পাইপটা থেকে প্লাস্টিক আমরা বাইরে দেখি প্লাস্টিক দিয়ে তৈরি হয়, কিন্তু কোষের মতো এর কোষের ভিতরে এরকম ছোট ছোট মাইক্রো টিউবিউল থাকে যেগুলো পাইপের মতো, সেগুলো তৈরি হয় ফিলামেন্ট বা সুতা দিয়ে, বুঝছো? এই যে ফিলামেন্ট বা সুতা দিয়ে তৈরি হয়, এই সুতাগুলো আসলে কি? এই সুতাগুলো এখন প্রশ্ন হলো স্যার সুতাগুলো আবার কি দিয়ে তৈরি হয়? সুতাগুলো যে তৈরি হয় তার একটা নাম হলো অ্যাক্টিন, আরেকটা হলো মায়োসিন, আরেকটা হলো টিউবিউলিন। তাহলে অ্যাক্টিন থাকে, মায়োসিন থাকে, টিউবিউলিন থাকে। অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন। অ্যাক্টিন, মায়োসিন, আর একটা হলো টিউবিউলিন। এই অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন দিয়েই আসলে কি হয়? এই যে এই ছোট 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 সুতাগুলো তৈরি করে এবং এটাকে বলে টিউবিউল, মাইক্রো টিউবিউল তৈরি করে। মানে সহজ কথায় বলতে গেলে অ্যাক্টিন থাকবে, মায়োসিন থাকবে এবং টিউবিউলিন থাকবে। এই জিনিসগুলো কি করবে? এই জিনিসগুলো সুন্দর মতো স্টেপ বাই স্টেপ এসে একটা সুতা তৈরি করবে। এই সুতা, এই জিনিসগুলো বলতে অ্যাক্টিন, টিউবিউলিন এবং মায়োসিন এগুলো এক এক ধরনের প্রোটিন। এই প্রোটিন গুলো কি করবে? এই প্রোটিন গুলো এসে 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 একটা বড় সুতা তৈরি করবে। এই সুতাগুলো মিলি 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 আবার একটা টিউবিউল, একটা টিউবের মতো তৈরি করবে। ওই টিউবগুলো সব এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এবং সেটা কি করবে? এবং সেটা কোষটাকে সুন্দর একটা জালিকা আকার বিন্যাস দিয়ে কোষের কঙ্কালটা তৈরি করে ফেলবে, জাস্ট লাইক এরকম। একদম এই যে দেখো সুতা 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 সুতা, এই যেগুলো সব সুতা, এগুলো সব সুতা সুতা সুতা, এই দেখো এগুলো টিউবিউলিন এরকম টিউব টিউব দেখছো? এই যে টিউব, এগুলো টিউব। আর এগুলো দেখো ফিলামেন্ট এরকম ফিলামেন্ট সুতার মতো দিয়ে আবার এটা টিউব, দেখো এখানে একটা টিউব, তাহলে এই যে একটা টিউব, এগুলো সব টিউব হয়ে আছে। এইখানে এই যে টিউব গুলো এবং এই ফিলামেন্ট সুতা দিয়ে সুন্দর মতো কোষটার একটা কাঠামো তারা দাঁড় করায় দিচ্ছে। এইটাকে বলা হয় সাইটোকঙ্কাল। তাহলে আমরা বলতে পারি আসলে সাইটোকঙ্কাল কি দিয়ে তৈরি হয়? সাইটোকঙ্কাল হলো কি দিয়ে তৈরি হবে? সাইটোকঙ্কাল হলো অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন, এইরকম তিন ধরনের প্রোটিন আছে। এই প্রোটিন দিয়ে আসলে কি তৈরি করবে? কোষের তন্তু বা সুতাগুলো তৈরি করবে। এই সুতাগুলো পরে মাইক্রো টিউবিউল হবে, টিউবের মতো হবে। তারপর মাইক্রো ফিলামেন্ট হবে, ফিলামেন্ট এরকম মাইক্রো মাইক্রো ফিলামেন্ট হবে এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হবে। অর্থাৎ আমি যদি বলি কেমন এগুলা দেখতে কেমন, এইখানে যদি বলি যে এই যদি হয় কোষটা, এই কোষটার মধ্যে সর্বপ্রথম অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবুলিন এরা মিলে একটা সুন্দর মতো সুতা তৈরি করছে। এই সুতাগুলো মিলে কি তৈরি করলো? ছোট 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 সুতা এরকম একটা লম্বা কাঠামো তৈরি করছে, ধরো এটার নাম ফিলামেন্ট। তাই এটার নাম ছোট, তো তাই এটার নাম হলো মাইক্রো ফিলামেন্ট। এরপরে ছোট 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 করে একটা পাইপের মতো তৈরি করছে, তখন এটার নাম হলো মাইক্রো টিউবিউল। তখন এটার নাম হলো মাইক্রো টিউবিউল। এবং কি করবে? এবং এই কোষের এই এই মাথা থেকে দেখা যাচ্ছে, এই মাথা থেকে এই মাথা, ধরো এই মাথা থেকে এই মাথা একদম সুন্দর মতো এরকম ফিলামেন্ট দিয়ে যুক্ত থাকবে। এই ফিলামেন্ট গুলোকে বলা হয় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই ফিলামেন্ট বলা হয় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তার মানে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তৈরি করে, আবার এমনি মাইক্রো ফিলামেন্ট তৈরি করে, আবার টিউবিউল তৈরি করে। তাহলে কি কি পাইলাম? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তৈরি করে, ধরো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো সব ধরো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর এগুলো ধরো মাইক্রো ফিলামেন্ট। এবং আর এগুলো ধরো টিউবওয়েল, এই যে এরকম টিউবওয়েল তৈরি করে, এরকম টিউবওয়েল তৈরি করে। তাহলে কয়টা জিনিস? এরকম তিনটা জিনিস দিয়ে দেখো তো, এরকম তিনটা জিনিস দিয়ে আলটিমেটলি এই কাঠামোটা দেখা যাচ্ছে। তা আমরা বলতে পারি যে সাইটোকঙ্কাল বা কোষ কঙ্কাল কি দিয়ে তৈরি হয়? কোষ কঙ্কাল তৈরি হয় অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন, এই তিন ধরনের প্রোটিন দিয়ে কোষের বিভিন্ন তন্তু বা সুতা নির্মিত হয়। সেই সুতাগুলো দিয়ে তারা ছোট 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 ফিলামেন্ট আকৃতি তৈরি করে, যাদেরকে বলবো মাইক্রোফিলামেন্ট। তারা আরেকটা সুতা তৈরি করে, তাদেরকে বলবো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এবং তারা আরেকটু কাঠামো বড় করে, সেগুলোকে বলবো আমরা
মাইক্রো টিউবিউল। এইভাবেই আসলে এইভাবেই এই তিন ধরনের তন্তু তৈরি হয় বা সুতার মতো কাঠামো তারা তৈরি করে ফেলে। আর এই ফুললি কাঠামোটা দিয়ে আসলে কোষের কঙ্কালটা তৈরি হয়। তোমরা কি এটা বুঝছো? তিনজন কথা বলো, বলো বুঝছো কিনা। বুঝ- জয়, বিজয়, জি স্যার। বুঝছো? জি স্যার। ফাহিম, জি স্যার। কোনো প্রশ্ন নাই তো? ক্রিস্টাল ক্লিয়ার এটা? ফাহিম চুপ হয়ে গেছে। হ্যাঁ এটা ঠিক আছে, তোমরা অন্যদের জানাইতে পারো নাই না 10 মিনিটের মধ্যে? বাকি আহাদও নাই, আ- ইয়েও নাই, হিরামনিও নাই। তো তোমরা, কিছু বললাম না আজকে আর। এখন দেখো, এরপর আসলো রাইবোজোম। কেউ কি কিছু লিখছো চ্যাটে? এখন দেখো, এখানে আমরা এখন দেখবো হলো রাইবোজোম। তো হুম। রাইবোজোমের ক্ষেত্রে যেটা লাগবে, এই সাইডেও আমি এই ডি কি জানি না কত, এফসিও জানি না কত। তার মানে কি এই তিনটে সমকোণী ত্রিভুজ থেকে আমাদের কি স্কয়ার দিতে, প্রথম আমরা এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এটা এক্স, তখন একটা এক্স স্কয়ার সমীকরণ 100 মাইনাস এক্স স্কয়ার একটা সমীকরণ আমরা করলাম, বুঝছো? তারপরে এবার এই এফসি এই সাইডে ধরুন সূত্র এবং এফসি এর মান বের করতে হবে। এফসি সমীকরণ কত হবে? এফসি সমীকরণ কত হবে? এফসি সমীকরণ কি লিখবো? এফসি হলো বিসি পুরোটা বিসি, বিসি মাইনাস এডিএফ, বুঝছো? বিসি মানে এই নিয়মটি নিয়ম এক। এখন দেখো, এদিকে খেয়াল করো। ফাহিম জি স্যার। আছে? আচ্ছা, ঠিক আছে, দেখো এ- 20 মাইনাস এখানে বলবো, আমরা পড়বো রাইবোজোম নিয়ে। রাইবোজোম নিয়ে পড়বো। রাইবোজোম আসলে কি আমরা খুব ভালো করে জানি। রাইবোজোমটা আসলে, আমরা রাইবোজোম সম্বন্ধে অনেক কিছু শুনছি না? রাইবোজোম দেখতে কিরকম, এই যে দেখো এখানে, এই যে কাঠামোটা দেখতে পাচ্ছ, এই কাঠামোটাকে বলা হয় রাইবোজোম। এই কাঠামোটাকে বলা হয় রাইবোজোম। এই রাইবোজোমের কিন্তু কোনো পর্দা থাকে না।
এই রাইবোজোমের কোনো কি থাকে না, এই রাইবোজোমের কোনো পর্দা থাকবে না। রাইবোজোম কোথায় পাওয়া যাবে? রাইবোজোম কিন্তু, আচ্ছা বলো তো রাইবোজোম কোথায় পাওয়া যেতে পারে? বলতে পারবো রাইবোজোম কোথায় পাওয়া যেতে পারে? মানে প্রাণী কোষে নাকি উদ্ভিদ কোষে? ফাহিম বলো। উদ্ভিদ কোষে। বিজয় বলো তো, প্রাণী কোষে না উদ্ভিদ কোষে রাইবোজোম পাওয়া যায়? স্যার, উদ্ভিদ কোষে। রাইবোজোম, তোমরা বলছো রাইবোজোম উদ্ভিদ কোষে পাওয়া যায়। আচ্ছা, সিমরান জিজ্ঞেস করে নি, লিখি। সিমরান তুমি বলো তো রাইবোজোম কোথায় পাওয়া যায়, উদ্ভিদ কোষে না প্রাণী কোষে? রাইবোজোম প্রাণী কোষে পাওয়া যায় স্যার, রাইবোজোম প্রাণী কোষে পাওয়া যায়। সিমরান তুমি বলো তো রাইবোজোম কোথায় পাওয়া যায়, উদ্ভিদ কোষে না প্রাণী কোষে? ফাহিম। উদ্দেশ্যে। আচ্ছা, সিমরানও বলছো উদ্ভিদ কোষে। তোমরা ভয়াবহ লেভেলের ভুল করছো, ভয়াবহ লেভেলের ভুল করছো। আমি তোমাদের পড়াইছিলাম রাইবোজোম প্রাণী কোষ উদ্ভিদ কোষের দুনিয়া যা কিছুই হোক, রাইবোজোম জীবের মধ্যে রাইবোজোম থাকতে হবে, কারণ তার ভেতরে কি আছে? তার ভেতরে জিন আছে, নিউক্লিয়াসে ডিএনএ আছে, জিন আছে। সেই জিন থেকে সমস্ত কথাবার্তাগুলো কি হবে? প্রথমে আরএনএ হবে, আরএনএ থেকে কি হতে হবে? প্রোটিন হইতে হবে। ওই যে স্যার আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয়, ওই আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার সময় যে কাজটা যে সাহায্য করে, সেই সাহায্য করে হলো রাইবোজোম। তার মানে তোমাদের কথা মতো প্রাণী কোষেই শুধুমাত্র প্রোটিন তৈরি হবে, কাজকর্ম চলবে, উদ্ভিদ কোষে চলবে না। ব্যাপারটা কি এরকম হয়? এটা কি হইতো? রাইবোজোম কোথায় থাকবে? রাইবোজোম প্রাণী কোষেও থাকবে, উদ্ভিদ কোষেও থাকবে। তোমাদেরকে আমি কোথায় পড়াইছিলাম? যখন প্রোক্যারিওটিক সেল পড়াইতে গেছিলাম এবং ইউক্যারিওটিক সেল পড়াইতে গেছিলাম, তখন বলছিলাম যে প্রোক্যারিওটিক সেলে কিচ্ছু না থাকুক, অন্তত রাইবোজোমটা থাকবে। তোমরা এটা ভুলে গেলা এইভাবে। এইভাবে যদি পড়ো, তাহলে এই যে বায়োলজি পড়ায় কোনো কিছুই হবে না। তাহলে তোমরা বায়োলজি পড়োই নি। বায়োলজি পড়া, এটাকে পড়া বলে না, এইভাবে পড়ে না। এটা খুবই ইম্পর্টেন্স দিয়ে তোমাদের এটা মনে রাখা উচিত ছিল। এখন দেখো, তাহলে রাইবোজোমের ক্ষেত্রে যেটা বললাম, যে রাইবোজোম হলো প্রাণী এবং উদ্ভিদ কোষে উভয় ধরনেরই থাকবে, কারণ কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ ম্যাটেরিয়াল আছে, সেই ডিএনএ ম্যাটেরিয়ালে জিন থাকে। সেই জিনের মধ্যে থেকে কি তৈরি হবে? সেই সিগন্যাল তৈরি হবে। সেই জিন থেকে আরএনএ তৈরি হবে, সেই আরএনএটা কি তৈরি হবে? আরএনএটা প্রোটিনে তৈরি হতে হবে। আরএনএটা যখন প্রোটিনে তৈরি হইতে হবে, তখন সে একটা জিনিসের মধ্যে দিয়ে যায়। সেই জিনিসটার নাম হয় হলো কি? সেই জিনিসটার নাম হয় হলো রাইবোজোম। তাহলে এই আরএনএটা এদিকে আসে, আসে এই এসে সুন্দর মতো সে রাইবোজোমের মধ্যে ঢুকে যায়। এই যে রাইবোজোমের মধ্যে যখন ঢুকে যায়, তখনই সে সুন্দর মতো কি তৈরি করে ফেলে? তখনই সে সুন্দর মতো প্রোটিন তৈরি করে ফেলে। তো এই যে রাইবোজোমের আবার কয়টা ইউনিট থাকে? রাইবোজোমের আবার দুইটা ইউনিট থাকে। রাইবোজোমের দুইটা ইউনিটের মধ্যে একটাকে বলা হয় 60S, আর একটাকে বলা হয় 40S। 60 এবং 40S এর একসাথে বলা হয় 80S। এখন প্রশ্ন হলো স্যার, 60-এ আর 40-এ হলো 100, আপনি বললেন 60S, ধরেন এটা 60S, এটা হলো। এখন প্রশ্ন হলো স্যার 60S কি? 60S, এই এস হলো একটা ভেদবার্গ ইউনিট, বিজ্ঞানী ভেদবার্গের নাম SVED, VERG এটা। তাহলে এই যে ভেদবার্গ, ওনার নাম ভেদবার্গ, এই যে দেখো এই ভেদবার্গের চেহারা কিন্তু এখানে আছে, থিওডর ভেদবার্গ। এই থিওডর ভেদবার্গ আসলে কি করছে? এই ভেদবার্গ এই রাইবোজোমটা যখন তিনি এরকম, আমরা যদি বলি ব্লেন্ডার মেশিনে, হ্যাঁ, ব্লেন্ডার মেশিনে কোনো জিনিস যদি ব্লেন্ড করে দেই, তাহলে কিছু জিনিস নিচে পড়ে যায়, কিছু জিনিস উপরে থাকে, কিছু জিনিস মিডলে ভাসে। তাহলে এই সেম জিনিসটা তিনি যখন রাইবোজোমকেও এভাবে কি করছিল, রাইবোজোমকে এভাবে তিনি যখন এটাকে কি বলা হয়, আমি যদি বলি ব্লেন্ডের মতো করে ফেলছে,
তখন তিনি দেখলো যে প্রাণী কোষে এবং উদ্ভিদ কোষে, প্রাণী কোষে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে তিনি রাইবোজোমের একটা সরি, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ না, আমি ভুল বলছি। আর তিনি দেখলেন যে প্রাককেন্দ্রিক কোষ মানে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল, প্রকৃত কোষ এবং আদি কোষের মধ্যে যখন রাইবোজোম নিয়ে তিনি গবেষণা করলেন, তিনি দেখলেন যে এইখানের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কি হয়, কারো কারো রাইবোজোমটা যখন প্রাণী কোষের ক্ষেত্রে দেখলেন যে একটা বড় অংশ সেটা কি হয়ে যায়, একটা বড় অংশ 60s যেটা, সেটা যেই পরিমাণ মানে যত সময়ে নিচের দিকে পড়ে যায় মানে নিচে জমে যায়, 40s এর ক্ষেত্রে তিনি দেখলেন যে সেটাও কি হচ্ছে, এটা আরেকটু হয়তো বা সময় কম লাগতেছে। মানে তিনি সহজ কথা যদি বলি, এটা তোমাদের এই অঞ্চলে আলোচ্য বিষয় না, তারপর আমি শুধুমাত্র দুইটা কথা এখানে বলি যে তিনি এটা ব্লেন্ডারের মতো করে, আমি এগুলা বইয়ের ভাষা বাদ দিই, তিনি কি করলো, তিনি এই রাইবোজোম নিল, ধরো এটা প্রাণীকোষ, প্রাণীকোষের রাইবোজোমটা নিয়ে সুন্দর মতো তিনি এটা ব্লেন্ড করলো, ধরো ব্লেন্ড করে দেখলো যে এটা দুইটা ভাগে ভাগ হয়, একটা ভাগ একটু আগে পরে, একটা ভাগ একটু পরে পড়ে। একশো একটা ভাগ একটু আগে পরে, একটা ভাগ একটু পরে নিচের দিকে পড়ে যায়। হ্যাঁ, এই পাত্রের তলা নিচের দিকে পড়ে যায়, তখন তিনি বুঝতে পারলো যে ঠিক আছে, তখন তিনি নাম দিল যে একটা 60, একটা 40, একটা 60, একটা 40 নাম দিয়ে দিল। ওকে, তারপরে এই দুইটা মিলে একসাথে নাম দিল কি, 80s, দুইটা মিলে একসাথে নাম দিল কি, 80s। কারণ দুইটা মিলে যখন একসাথে থাকে তখন তার সময়টা দেখা যাচ্ছে যে আরো কি হচ্ছে, তলানি জমার সময়টা আরো কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে তখন তিনি নাম দিল যে আল্লাহ। এখন আলাদা 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 যখন পড়তো তখন একটা পড়তো 60 আর একটা পড়তো 40তে। আর যখন একসাথে দুইজন থাকে তখন দেখা গেল আরো কম সময় লাগে, অর্থাৎ 60 আর 40 মিলে 100, এই হিসেবটা হবে না। তিনি দেখলো যে এইখানে কি হবে, এটা আর সময় কম লাগে, তখন তার নাম দিল 80s। তো 80s রাইবোজোম কোথায় থাকে, 80s রাইবোজোম থাকে প্রাণী কোষে এবং আহ, প্রাণী কোষ মানে এটা বাদ দিলাম, উন্নত, হ্যাঁ উন্নত, যেটাকে আমরা বলবো ইউক্যারিওটিক সেল, প্রকৃত কোষে থাকে এই 80s রাইবোজোমটা, যেটার মধ্যে দুইটা অংশ থাকে। রাইবোজোমের দুইটা অংশ থাকে, একটা হলো 60 আর একটা হয় হলো 40। সেম ভাবে তিনি আবার কোথায় গেল, তিনি আবার ধরো ব্যাকটেরিয়া নিয়ে কাজ করলো, ব্যাকটেরিয়ার মধ্যে দেখলো যে সেই ব্যাকটেরিয়ার যে রাইবোজোমটা থাকে সেটারও দুইটা অংশ থাকে, সেটার একটার নাম দিল কত, একটার নাম দিল 50 আর একটার নাম দিল 30, দুইটা মিলে তিনি বললো 70s রাইবোজোম। তো এইভাবে তিনি রাইবোজোমের নাম দিলেন। এগুলো তোমার একটাও জানার দরকার নাই, এগুলো জাস্ট আমি এমনি বললাম যে রাইবোজোম কি থাকে। তুমি শুধু এটা মনে রাখো যে রাইবোজোমে আসলে কি তৈরি হয়, রাইবোজোমে আসলে প্রোটিন তৈরি হয়, রাইবোজোম আসলে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। এবং এটা একটা ঝিল্লি বিহীন অঙ্গাণু, এটা একটা ঝিল্লি বিহীন অঙ্গাণু, তাহলে এটার কাজই হলো প্রোটিন সংশ্লেষণ করা। কিভাবে প্রোটিন সংশ্লেষণ করা, এই সেলটা, সেলের এই নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসের এই ডিএনএ জিন থাকে, সেই জিন থেকে এখান থেকে কি বের হয়, আরএনএ বের হয়, সেই আরএনএটা এই রাইবোজোমের মধ্যে গিয়ে, রাইবোজোমের মধ্যে গিয়ে সে এই রাইবোজোমের মধ্যে দিয়ে ঢুকে সে তৈরি করে ফেললো, প্রোটিন তৈরি করে ফেলে। এই বিষয়টাই হলো রাইবোজোমের কাজ। তাহলে রাইবোজোমের কাজ হলো সে আরএনএ পেলে তাকে সুন্দর মতো প্রোটিন তৈরি করে দিতে পারে। তাহলে এই হলো রাইবোজোমের কাজ। তাহলে রাইবোজোম আমরা বলতে পারি রাইবোজোমের কোনো পর্দা নেই বা আবরণ নেই, ঝিল্লিবিহীন অঙ্গাণু। সে কি করে, সে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, সে প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করে